সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গ্লোবাল বাংলা 24-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের চট্টগ্রাম জেলার মাধ্যমিক সহকারী জেলা শিক্ষা অফিসার এবং তিনি বর্তমানে জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কিন্তু ওনার পরিচয় হচ্ছে উনি একজন আপাতমস্তক একজন শিক্ষক। ওনার দীর্ঘ জীবন কিন্তু শিক্ষকতা দিয়ে প্রথমে বেসরকারি স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীতে উনি সরকারি স্কুলে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বালিকা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উনি শিক্ষকতা পেশায় ছিলেন। এছাড়া উনি বিভিন্ন সরকারি স্কুলে উনি শিক্ষকতা করেছেন। আজকে আমরা ভাগ্যক্রমে ওনাকে ফটিকছড়ি উপজেলা দাঁতমারা এলাকায় দাঁতমারা অভিষেক শিকদার উচ্চ বিদ্যালয়ে উনি আকস্মিক সারপ্রাইজ ভিজিটে এসেছেন। আমরা সেখানে ওনাকে পেয়েছি। দীর্ঘক্ষণ ওনার আমরা বড় একটি সেশন পেয়েছি, শিক্ষকদেরকে নিয়ে মোটিভেশনাল একটি উনি সেশন পার করেছেন, সেটিতে আমরা অংশগ্রহণ করেছি। আমি যেই বিষয়টি আজকে আপনাদের সামনে ওনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, আমরা ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। বর্তমান সরকার কিন্তু শিক্ষাবান্ধব সরকার এবং স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক সৃষ্টি করার জন্য এই শিক্ষাকে কিন্তু স্মার্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক, পাশাপাশি শিক্ষার্থীর যে অভিভাবক, তিনজনের যে সমন্বিত একটা টিম হবে, সেই বিষয়টি কিন্তু সরকার এই কারিকুলামে নিয়ে এসেছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্য, অর্থাৎ সেই শিক্ষা জীবন শেষ করে তার জীবনটাকে কীভাবে কাজে লাগাবে সেই বিষয়টা তাকে যাতে গড়ে তুলতে পারে, সেই বিষয়টা কিন্তু এই শিক্ষা কারিকুলামে নিয়ে এসেছে। তো আমরা একটু সংক্ষেপে জেলা শিক্ষা অফিসারের কাছে জানবো বর্তমান যে শিক্ষা কারিকুলাম, এই কারিকুলাম নিয়ে অনেকের নেতিবাচক বক্তব্য রয়েছে। আমরা সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, প্রশ্ন ফাঁসের একটি কথা এসেছে, যে আপনি যদি সংক্ষেপে আজকে আমাদের দর্শক এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে আপনার এই বিষয়টা তুলে ধরেন যে আমাদের গ্রামীণ যে শিক্ষা কার্যক্রম এটি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে আছে আমরা শহরের তুলনায়। আপনি যদি একটু সংক্ষেপে বলেন এই কারিকুলামের সাথে গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কিভাবে উন্নত করা যায়। স্যার, আমি যেটা বলছি একটু খেয়াল করবেন, সবচেয়ে বেশি ট্রল হয়েছে কিন্তু ভাত রান্না নিয়ে। এর চেয়ে বেশি ট্রল বোধহয় কোনোটা নিয়ে হয়ে, এই নেগেটিভিটির সবচেয়ে যেটা ঊর্ধ্বে আছে সেটা হচ্ছে ভাত রান্না, ঠিক কিনা স্যার? এই ভাত রান্না বিষয়টা কি আগে ছিল? ছিল গ্রাহ্যতত্ত্ব নীতিতে। তা এখন কি করেছে, গ্রাহ্যতত্ত্ব নীতি এবং কৃষি শিক্ষা দুইটাকে একসাথে মিলে নাম দিয়েছে জীবনের জীবিকা। মাথা খারাপ হয়ে গেছে। আসলে এটা আগেও ছিল। আগে কি করতাম, চাঁদা তুলে পিকনিক করে ভাত রান্না করে খেয়ে চলে যেতাম। এখন কি করতেছি, নো চাঁদা, তুমি রাঁধো তুমি খাও। গার্জিয়ানের মাথা খারাপ, রাঁধায় আর মাইয়েরা রাঁধায়, আমার মেয়েকে রাঁধাচ্ছে। আরে কেমন কথা? এটাতে একটু দেখেন তো এই রান্না থেকে কি কি শিখতে পারি। আমি যে ম্যাডাম বলেছিলেন বক্তব্যে, ওই ম্যাডামকে যদি প্রশ্ন করি, ম্যাডাম আপনি কি ভাত রান্না করেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে উনি কাজের বুয়া, আর উত্তর যদি না হয়, ম্যাডাম তাহলে আপনি খান কেন? কিভাবে হোটেল থেকে আনি খান? যদি হ্যাঁ হয় আপনি কাজের বুয়া, যদি না হয় আপনি হোটেল থেকে আনি খান। এটা তো। দ্বিতীয় কথা হচ্ছে ভাত রান্না দিয়ে কি কি হয়। প্রথম কথা আসেন, ভাত রান্না আমার ম্যাডামরা বুঝবেন একটা কষ্টের কাজ। তরকারি রান্না কিন্তু একটা কষ্টের কাজ। তাপের ভিতর দাঁড়াই থাকতে হয়, হাত পুড়ে ফেলতে হয়, ভাত হয়েছে কিনা দেখতে হয়, সতর্ক দৃষ্টিতে তাকাই থাকতে হয়। নাকি স্যার ভুল হচ্ছে এটা? আচ্ছা, আমি হাজব্যান্ড হিসাবে যদি ওনাকে যদি এই কষ্টটা যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমাকে কোথায় যেতে হবে? রান্না করে যেতে হবে, যে আমার বউ কতটুকু কষ্ট করে একটু দেখি না রে। যদি দেখি যে না আসলে কষ্ট, খারাপ হইলে বলবো যে গিলে ফেলা তো বাদ দে, বহুত কষ্ট, গিলি ফেলো, আজই খারাপ হয়ে দেরি একখান গিলি ফেলো, এটা বলবো কি না? আমি যদি না ঢুকি ওর সাথে তো গালাগালি করবোই। এটা গেলে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ছেলেকে ঢুকান, মেয়েকে ঢুকান। আপনি যে কষ্ট করেন তার জন্য এই সফট স্কিলটা তার আসতেছে কিনা, যে আমার মা তো দেখা যায় অনেক কষ্ট করে, আরে এখানে অনেক তাপ, হাত পুড়ে যাচ্ছে, তাকায় থাকতে হয়, ডাকনা পড়ে যাচ্ছে তুলে দিতে হয়, তাপ কমাইতে হচ্ছে। ও মা, এটা তো মনে করছিলাম খুব সোজা, আসলে তো দেখি সোজা না। তাহলে মার প্রতি তার সফটনেসটা কিন্তু বাড়তেছে, পারবে কি না? মার প্রতি তার সফটনেস, ওই সফট স্কিলটা ডেভেলপ করছে, যে মাকে সাহায্য করতে হবে, মাকে সবসময় রাগারাগি করা যাবে না, মার সাথে এটা করা যাবে না।
ঠিক অনুরূপভাবে এটা যেহেতু ভাত রান্না, শুধু ভাত রান্নাই আছে, বাবার সাথে বাজারে নিয়ে যান না, আরে 20 কেজির 10 কেজির তৈরি এটা একটু আলগাইতে দেন না, কষ্ট আসে না, একটু বুঝুক না। আমি যে নিয়ে আসি খাইয়া যে তুমি চোখ রাঙ্গো আমার সাথে, একটু দেখো না কষ্ট আসেনি, গাম পরে গঞ্জি সহ ভিজে যায়, আর তুমি বলো যে করতে কষ্ট আছে, এটা করতে কষ্ট লাগে? তাহলে দেখেন, সে বুঝতেই চাচ্ছে না যে এটা কষ্টের কাজ। ওকে যদি সাথে রাখেন, সরকার বাসায় কাজ দেয় না এই জন্য, ওকে আপনি সাথে এই কাজগুলো করাবেন, তখন সে আপনার কষ্টগুলো বুঝে যাবে যে আপনি কষ্ট করেন, মা কষ্ট করে, বুঝে যাবে, সফট স্কিল ডেভেলপ করবে। এবার ভাত রান্না যদি শিখেছে, মনে করেন তপন স্যার এই সপ্তাহে ভাত রান্না শিখিয়ে দিল ওনার সন্তানকে, উনি নেগেটিভ মানুষ, স্যার আপনি গার্জিয়ান হিসেবে বলতেছি স্যার, মানে ওনাকে গার্জিয়ান মনে করতেছি, উনি নেগেটিভ, হ্যাঁ তো তোমাকে স্কুলে ভাত রান্না শিখে এটা একটা কাজ হইল। পরের সপ্তাহে ঘটছে কি দেখেন, ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে হসপিটাল ধরতে হচ্ছে, ওনারা স্বামী স্ত্রী আর ছেলে, একটা বড় ছেলে, ছোট ছেলে, মেয়েটা ছোট, ছেলেটা বড়, ছেলেটাকে স্কুলে ভাত রান্না শিখেছে, এই জন্য অনেক গালাগালি করেছে। পরের সপ্তাহে অ্যাক্সিডেন্ট করেছে ওয়াইফ, ওনাকে কোথায় যেতে হবে এখন? চিটাং মেডিকেল। এখানে আর সুযোগ নেই, আপনি চিটাং মেডিকেল নই দুধ দিচ্ছেন, দেওয়ার আগে বললেন যে এই তোকে না বোধহয় কালকে তপন স্যারের ভাত রান্না শিখেছিল, হয় স্যার বাবা আজকে রান্ধে খাইয়ে ফেলিস বাবা, আমরা মেডিকেল যাচ্ছি। ইউ হ্যাভ নো টেনশন, ইউ হ্যাভ ফ্রি, আপনার কোনো টেনশনই নেই, কারণ আপনার ছেলে জানে সে স্বাবলম্বী, সে পারবে, এই আস্থা আপনার জন্মে গেছে। আর যদি না শিখাইত, ভাইকে, ভাবিকে, দেবরকে, খালাকে, শাশুড়িকে, ওয়া আপনি একটু যাইয়েন তো, হারি হারি আমার ছেলেটা খাইলো কিনা, হসপিটালে যাই বোধ দিকে তাকাবে না, হুন দিবে, অজি খাইও না, অভূত খাইস না, এই প্যারা আপনাকে নিতে হবে না তো। এই মোরাল শিক্ষাটা আমরা দিচ্ছি, তাকে স্বাবলম্বী করে দিচ্ছি যে দেখ তুই পারবি, আমি না থাকলেও তুই পারবি, একটা। দ্বিতীয় কথা আসেন, এখান থেকে বিজ্ঞান শিক্ষা হচ্ছে কিনা। আপনি যখন তাপ দিচ্ছেন, ডাকনা দিলে মারা শিখে দিবে, ডাকনা দিলে তাড়াতাড়ি হবে, ডাকনা না দিলে একটু সময় লাগবে, রাইট কিনা? তো ও যদি জিজ্ঞেস করে, মা স্যারকে জিজ্ঞেস করে, যেহেতু স্কুলে শিখায়, স্যার ডাকতে হবে কেন, খোলা রাখলে অসুবিধে কি? তখন বিজ্ঞান স্যার, আমার বিজ্ঞান স্যার বলে দিচ্ছে, আরে ডাকলে তাপের প্রেশারটা বাড়ে, প্রেশার কুকারের মতো তাড়াতাড়ি হবে। বিজ্ঞান আসছে না আসে নাই? আসছে। বিজ্ঞান আসছে না আসছে নাই? তাপের কথাটা আসছে না আসে নাই? তাপের তাপ শক্তি যে রূপান্তর হচ্ছে এটা বলছে কি বলে নাই? পানি থেকে জলীয় বাষ্প হচ্ছে রূপান্তর হচ্ছে, এটা কি বলছে কি বলে নাই? স্যার এই কথাগুলো কি আসবে না আসবে না? আপনি কি বুঝাবেন না বুঝাবেন না? তাহলে বিজ্ঞানটা আসতেছে এক। দ্বিতীয় কথা, কিছুক্ষণ তাপ দেওয়ার দেখবেন সায় করে বাতাসটা দৌড় দিচ্ছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। ফু করে চলে না স্যার জলীয় বাষ্প। তাহলে আপনি কি শিখাচ্ছেন? এই যে শক্তি হচ্ছে, এই যে তাপ থেকে শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, রূপান্তরটা আসছে কিনা স্যার? বিজ্ঞানটা আসছে কিনা? তাহলে এখান থেকে বিজ্ঞান আসছে কিনা? এটাকে আসলে কি পাত্রান না? এখানে বিজ্ঞান নাই। আচ্ছা, ওকে বিজ্ঞান পড়ানো যাচ্ছে না। চাউল থেকে ভাতের রূপান্তর, চাউল থেকে মুড়ির রূপান্তর, চাউল থেকে পিঠার রূপান্তর, চাউল থেকে পায়েসের রূপান্তর, রূপান্তরটা কি হচ্ছে না স্যার? আপনি এটা বুঝাইতে পারতেছেন না যে চাউলটা রূপান্তরিত হয়ে ভাতের তৈরি হয়েছে নাকি নয় স্যার? যে খাদ্যের যে রূপান্তর ঘটে এটাও বিজ্ঞান কিনা? তাহলে আমরা কয়টা শিখাইলাম? জ্ঞান শিখাইলাম যে এইভাবে এইভাবে ভাত রান্না করতে হয়, এটা জ্ঞান। সফট স্কিল দিলাম যে ভাত রান্না করতে গেলে কষ্ট হয়, অনেক কষ্ট, মাদের বেশি কষ্ট হয়, মার সাথে যারা দাঁড়ি করিস না একটু তাড়াতাড়ি খাই লইস, এই সফট স্কিলটা তাকে শিখিয়ে দিলাম কিনা? সাথে সাথে তাকে এটা করতে করতে বিজ্ঞানটাও শেখাচ্ছি, তাকে বিজ্ঞানে নিয়ে গেছি এখানে নাকি নয় স্যার? আমাদের 9-এর বিজ্ঞান বই আছে, খেলতে খেলতে বিজ্ঞান, খেলার মাঠে বিজ্ঞান, ওখান থেকে কেমনে বিজ্ঞান হয়? তাহলে বোঝা যাচ্ছে যে ওইটাকে যদি আমি ওভাবে যদি চিন্তা করি, এখান থেকে শিক্ষা আছে। শুধু ভাত রান্না নয়, আসলে এখান থেকে শিক্ষা, এখান থেকে কারিকুলাম, যে এখান থেকে সফটনেস, এটা যদি পূর্ণাঙ্গ করতে পারেন, আপনার সন্তান আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে বৃদ্ধাশ্রমও যেতে হবে না। আমরা এটা আশাবাদ ব্যক্ত করতে পারি এই কারিকুলাম থেকে, এটাই আমরা বুঝি এতটুকু। আমি যে প্রশ্নটা করছিলাম যে আমাদের যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, আমরা শহরের তুলনায় অনেকটা পিছিয়ে আছি। বর্তমান সরকার যে চিন্তা নিয়ে কারিকুলাম চালু করেছে, আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা টিম স্পিরিট নিয়ে আসার জন্য, টিম ওয়ার্ক করার জন্য এবং শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী করে তোলার জন্য, বিশ্বের সাথে তাল মিলিয়ে। তা আমরা কিন্তু গ্রামীণ শিক্ষা ব্যবস্থা কিন্তু শহরের তুলনায় যে পিছিয়ে আছি, এই কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে আরেক কীভাবে একটু উন্নত করা যায়, আপনারা সরকারিভাবে কি চিন্তা করছেন বিষয়টা নিয়ে?
সরকারিভাবে যেটা হচ্ছে আসলে শহরের শিক্ষা প্রতিষ্ঠান যে বেশি উন্নত এটা কিন্তু ঠিক নয়। শহরে এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনার অনেক নিচু লেভেলের, মাঠ পর্যন্ত না এরকম শিক্ষা প্রতিষ্ঠানও আছে, ভাড়া ঘরে চলে এরকম শিক্ষা। তাহলে আমার মনে হচ্ছে এটা বাদে না, বাদে কোন জায়গায় আমার যা আছে তার ভিতরে আমি পারি। আমার মানসিকতা থাকলে, যেহেতু ডিজিটাল দেশ করেছে মাননীয় প্রধানমন্ত্রী, এখন বলতেছে স্মার্ট দেশ। আমাকে যদি প্রশ্ন করা হয় স্যার অক্সফোর্ড লাইব্রেরি কোথায়, জীবন ভাই হয়তো বলবেন স্যার লন্ডনে। আমি বলবো যে না, আমার পকেটে। কেমনে? চার্জ দাও, অক্সফোর্ড লাইব্রেরিতে ঢুকো, বই পড়ো, গ্রামার শহর ভাগ নাই আর, এখান থেকে বই পড়বো, এখান থেকে আমি অক্সফোর্ডের সাথে কম্পিট করব। এই জন্য তাকে ডিজিটাল প্রযুক্তিটা শেখানো হচ্ছে, যাতে সে এখানে বসে নাসার সাথে কথা বলতে পারে, নাসায় কি হচ্ছে এখান থেকে দেখতে পারে। এটা শহরে বসে যেরকম দেখা যাবে, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পার্থক্যটা গুছাই ফেলছে অনেকটা। আমার মনে করি এটা আরও গুছাই যাবে। শুধু আমরা বোধহয় এই ওনার সাথে একত্রতা করতে পারি, আমরা ইকুইপমেন্টের জন্য একটু পিছিয়ে আসছি। ইকুইপমেন্ট অর্থাৎ মনে করেন ল্যাপটপ আমার 30টা দরকার, আছে হয়তো 10টা, 2টা, এই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি। এটা সরকার দিবে, দিচ্ছে, হয়ে যাবে। তারপরেও অনুরোধ জানাবো, আপনি যেটা বলছেন পিছিয়ে আছি, আমরা কিন্তু পিছিয়ে নাই। আপনার ছোট বাচ্চাটি স্ক্রিনশট নিতে পারে কিনা আপনি জানেন কিনা আমি জানি না। আপনার ছোট বাচ্চাটি স্ক্রল করতে পারে, আপনি পারেন কিনা আমি জানি না। আপনার ছোট বাচ্চাটি আপনাকে শিখিয়ে দিচ্ছে, তাইলে পিছিয়ে আসি কথাটা সঠিক কিন্তু নয়, কারণ প্রকৃতি আমাকে শিখিয়ে ফেলতেছে। আমরা কিন্তু যদিও বা বলতেছেন শহর আর গ্রাম, আসলে কিন্তু এখন পার্থক্য অনেকটা নাই। হ্যাঁ, কিছু ইকুইপমেন্টগত পার্থক্য কিন্তু আছে, কিছু প্রতিষ্ঠান অত্যন্ত হাই লেভেল আছে, কিছু নিচু লেভেল আছে, এইটা আমি মানি। তবে আমাদের যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করতে চাচ্ছে 41, যেটা এসডিজি গোল, সেটা যদি আমরা অর্জন করতে পারি, এখানে গ্রামের শহরের মধ্যে তেমন পার্থক্য আর থাকবে না। অলরেডি এখানেও নাই। আমি 1 ঘন্টা এখান থেকে চট্টগ্রাম পৌঁছতে পারবো, তাহলে তো পার্থক্য থাকার কথা না। একসময় মানে দাঁতমারা থেকে শহরে যাইতে হলে 3 দিনের পরিকল্পনা, না স্যার 3 দিনের পরিকল্পনা, একদিন যাইতে, একদিন কাজ করতে, আরেকদিন আসতে। আর এখন যাব, এখন চলে আসবে। আচ্ছা, সেটাও দরকার নাই। আপনার এখানে ওয়াইফাই চলে আসছে, আমেরিকায় কথা বলতে চাচ্ছি, ভিডিও কল লাগাও, মারা চাইতো স্যার জীবন বাইরে একটু দেখো তো, জীবন বাইরে আসলে কাছাই চলে আসছি। এই বিশ্বে আমরা কাছাই নিয়ে আসছি। শহর গ্রামের মধ্যে পার্থক্য, হ্যাঁ আমি যেটা বলছি ইকুইপমেন্টগত একটু পার্থক্য আমাদের থাকতে পারে, এটাও সরকার সহজলভ্য করে দিচ্ছে। ইনশাল্লাহ আমরা বোধহয় শহর আর গ্রামের যে পার্থক্যটা ভুলে যাব। আমার মনে হচ্ছে আপনি যেটা ধারণা করতেছেন এটা ওভারকাম করা সম্ভব। তারপরেও দেখবেন যে কিছু থাকবে, আমাকে মেনে নিয়েই এগিয়ে যাব। স্মার্ট বাংলাদেশ আমরা গর্বই, এটা হচ্ছে আমাদের প্রত্যয়। একটা বিষয় হচ্ছে আমাদের গ্রামের যে অভিভাবকরা শহরের তুলনায় কিছুটা পুয়ার কনসাস, সেক্ষেত্রে এই যে গ্রামীণ যে অভিভাবক তাদেরকে আরেকটু সচেতন করার জন্য বা মোটিভেশন করার জন্য, বা শিক্ষকদের সাথে আপনি যেটা বলেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক একটা বন্ধু সুলভ চেইন হয়ে যাবে, সেটি করার জন্য আপনাদের জেলা শিক্ষা অফিস বা সরকারের তরফ থেকে সরকার স্যার চালু করে দিচ্ছে। জি, পিটিএ চুক্তি স্যার এটা করেছেন কিনা জানি না, এটা হয়ে যাওয়ার কথা। এখানে পিটিএ কমিটি গঠন করেছেন, প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন, এইটা করেছে শুধু এটার জন্য। এটা অলরেডি সরকার পরিপত্র জারি করে ফেলছে, শুধু মিটিং করবে তারা মিটিং করে এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দেবে। অর্থাৎ গার্জিয়ানদেরকে সচেতন করার জন্য পিটিএ চুক্তি। এটা 2টা কমিটি গঠন করা আছে। এটাতে 2টা কমিটির কাজ হচ্ছে আমাদের এই ধারাগুলা, সরকারের ইয়েগুলা, কারিকুলামটা বুঝিয়ে দেওয়া ওদেরকে। এটার জন্য আসলে এটা করা হয়েছে। সরকার অলরেডি কমিটি গঠন করে দিয়েছে, এই কমিটি কাজ করবে, হয়তো মিটিং করবে। তবে হ্যাঁ, এখানে হয়তো মিটিং হয় নাই, হবে। গার্জিয়ানদের মিটিং হয়েছে বোধহয়, অভিভাবক সমাবেশ, হ্যাঁ অভিভাবক সমাবেশ হচ্ছে। তবে পিটিএ চুক্তি দিয়ে আরেকটু এটাকে সম্প্রসারণ করা হয়েছে, অর্থাৎ একটা অ্যাসোসিয়েশন করে দিছে, গার্জিয়ান যাতে টিচারকে বলতে পারে। এখানে হচ্ছে গার্জিয়ান এবং টিচার্স অ্যাসোসিয়েশন, এই জন্য এটাকে বলছে পিটিএ, প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন। আর একটা আছে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি। এটা না, এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। এটা অলরেডি সরকার করে ফেলছে।
গার্জিয়ানকে সচেতন করার জন্য। স্যার একদম শেষ করব, সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের যে গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা এটা অনেকটা আগে থেকে উত্তরণ হয়েছে, ত্বরান্বিত হয়েছে। আপনি যে কথাটা আপনার সেশনে বলেছিলেন যে শিক্ষার্থী ঝরে পড়া বা ছেলে বকে যাওয়া বা ছেলে মোবাইল আসক্তি বা ড্রাগ এডিক্টেড বা কিশোর গ্যাং হয়ে যাওয়া, সেটি কি শুধুমাত্র শিক্ষক বা সমাজ দায়ী নাকি অভিভাবকরা দায়ী? অভিভাবকদের প্রতি আপনার কি মেসেজ আছে একটু যদি বলেন। হ্যাঁ স্যার, এটা এক নাম্বার দায়ী। কিশোর গ্যাং বা ঝরে পড়ার সুযোগ নাই, এটা আমাদের স্যাররা জানে। এই কারিকুলামে 70% যদি উপস্থিত থাকে তাকে ফেল করার কোনো সিস্টেম নাই। যদি ফেল করে শিক্ষক দায়ী, এটা সরকার বলে দিছে। স্যার এটা রাইট কিনা স্যার? যদি সে ফেল করে সত্যি, অর্থাৎ 70% যদি সে স্কুলে আসে, সে কিছু না কিছু শিখবে। যদি শিখাইতে না পারেন, ব্যর্থতা কিন্তু আমার এটা কিন্তু কখনো ছেলেকে আমি ব্যর্থতা করতে পারবো না, এটার দায়ী কিন্তু আমি। আচ্ছা গেল এটা। দ্বিতীয় যেটা কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে কিশোর গেমে যা, এটা কিন্তু এক নাম্বার দায়ী মা বাবা। উনি যদি ছেলেকে গাইড না করে, আমি তো বলি যে মা বাবা মানে হচ্ছে একদম কমান্ডার, সেনাপতি। সন্তানের কাছে সে সেনাপতি, তার অর্ডার তাকে মানতে হবে। হ্যাঁ, তার অর্থ এই যে তাকে পিটাবে, তাকে এটা করবে, সে সেনাপতির মতো তাকে দেশ প্রহরায় যেরকম সেনাপতি সজাগ, আপনি আপনার সন্তান প্রহরায় সজাগ। একটু দিক সেদিক লাগলে অ্যাকশানে যাচ্ছি, এটা তাহলে দায়টা কিন্তু মা বাবার। সেকেন্ড যেটা দায় বর্তায় স্কুলের শিক্ষকের, কারণ ওরা তাকে মোটিভেট করতে, তারপরেও হয়ে যাবে। তো হয়ে গেলে কি করতে হবে? সরকার যখন অপরাধ হলে তাকে এই সংশোধনাগারে নিয়ে যায়। কেন? তাকে মোটিভেট করে। তো আমার ছাত্র যখন ওইদিকে যাচ্ছে, মোটিভেটের দায়িত্ব কিন্তু এবার সরকারের, সরি শিক্ষকের, প্রতিষ্ঠানের। শিক্ষক প্রতিষ্ঠানও ব্যর্থ হয়ে গেলে ইজ দ্য রাইট টু সরকার, তখন সরকার এখানে হস্তক্ষেপ করতে হবে, নাহলে আমরা আর পারবো না। সেক্ষেত্রে অভিভাবকদের প্রতি আপনার তরফ থেকে কি ওই যে ধরনের সচেতনতা, আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করবেন। আমি যেটা বলি যে, একটা ছেলে এই যে কিছুক্ষণ আগে বললাম, একটা লম্বা শার্ট দিল, আপনি কিছুই বললেন তো করবে। সে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে বাসায় কিছু ফল টল নিয়ে আসলো, আপনি খাইয়ে ফেললেন, জিজ্ঞেসও করলেন তোর তো, তোমাকে তো টাকা দিই নাই, আনলো কোত্থেকে? খুশি হচ্ছে। যদি আপনি খুশি হয়ে যান, দায় আপনার, সরকারের নয়। আর যদি আপনি সেখানে কন্ট্রোল করতে পারেন, আপনার ছেলে অবশ্যই সোজা হয়ে যাবে। স্যার আপনাকে আমাদের গ্লোবাল বাংলা 24 এবং আমাদের ওই ফটিকছড়ির যে উত্তরাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নতুন যে কর্মস্থল, সেখানে আপনি আরও শিক্ষকতা পেশার মতো সফল হবেন, সেটা আমরা কামনা করি। শেষ যদি একটু করেন স্যার আপনি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে বিদ্যালয়গুলো যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে, ম্যানেজিং কমিটি, সেটি দেখা যায় যে প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের আজ্ঞাবহ শিক্ষার সাথে সম্পৃক্ত না, বা আমরা যে শিক্ষার অনুরাগী সেটা বলি সেটিও না, সে ধরনের মানুষকে নিয়ে আসে। ফলশ্রুতিতে আপনি যে মোটিভেশনাল কথা বলছেন বা কম্বাইন বা টিম ওয়ার্ক কথা, সেটি কিন্তু হয় না। দেখা যায় ম্যানেজিং কমিটির লোকজন বেশিরভাগ অশিক্ষিত হওয়ার কারণে শিক্ষা কারিকুলামের সাথে তারা সম্পৃক্ত থাকে না বা শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত থাকে না। সেক্ষেত্রে আপনারা এইটিকে উত্তরণের কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা বা পথ বের করতেছেন কিনা? ম্যানেজিং কমিটির দায়িত্ব কর্তব্য যেটা সরকার দিচ্ছে, এটা যদি ওনারা পড়েন, ওনারা স্কুলে এই পদ নেওয়ার জন্য আসবেন না, আপনি লিখে রাখেন। এইটা যদি ওনারা পড়েন, স্কুলে ওনারা আসবেনও না। ও বাহাজি রে বাহাজি, এখানে আর্থিক সহযোগিতা করতে বলছে, শিক্ষককে সহযোগিতা করতে বলা আছে, স্কুলের উন্নয়নে অংশগ্রহণ করতে বলছে। এখন তো বরঞ্চ তারা এসে এখানে চা খায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিন্তু সরকার করছে কি জন্য, আর আমরা করি কি? এটা কিন্তু সরকারের দায় না, এটা আসলে আমাদের দায়। আমরা যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে, ওনারা বুঝি না যে আমার দায়িত্ব কী, এখানে শিক্ষানুরাগের দায়িত্ব কী। আমি এটাকে নেগেটিভলি বলবো না, শিক্ষানুরাগের দায়িত্ব হচ্ছে উনি আসিয়া স্কুলে ঘুরে দেখতে হবে কোন ছেলেটা জোরে যাচ্ছে, তাকে কিভাবে আনা যায়। আর উনি এসে হেডমাস্টারকে ওইটা ডাকে আনতেছ না কেন, এরকম না। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি যাই নিয়ে আসবো, ওই গার্জিয়ানকে বুঝাবো, বাইরে একটু স্কুলে পাঠানা, কী হয়েছে তোর, কী সমস্যা, আমরা সলভ দেব। ওনারা তো পড়াইতে আসছে, ওনারা তো আপনার বাসায় যেতে আসে না। এই কাজটা করবো ম্যানেজিং কমিটি, কিন্তু সেটা উল্টো হয়ে গেছে সামাজিক কারণে। যেমন এটা কেন হয়েছে, তার উত্তর গোল্ডেন জিপিএ। গোল্ডেন জিপিএ আছে না স্যার? জি, সবাই জানেন স্যার? আছে? অ্যাজ এ শিক্ষক হিসেবে বলুন তো, আসলে গোল্ডেন জিপিএ আছে? নাই। আছে স্যার গোল্ডেন জিপিএ? কোথাও আছে গোল্ডেন জিপিএ? তো কে বানাইলো? তো নাই। আমি শিক্ষক হিসেবে এটা বলতে পারি যে গোল্ডেন জিপিএ পাইছে? আমি বানাইছি। ঠিক অনুরূপভাবে
এটা সমাজ বানাইছে যে আমি কমিটির সদস্য মানি, আমি ডিউ সাহেব ওখানে যাইয়া খবরদারি করব। আসলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এটা সরকার করছে ভালো করে, ওনারা ওই গোল্ডেন জিপের মতো ইউজ করা শুরু করছে। এখানে কিন্তু কমিটির দায়িত্ব হচ্ছে আর্থিক শিক্ষকের যত অসুবিধা আছে দূর করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া আছে। ম্যানেজিং কমিটির দায়িত্ব করতে হবে বললে আপনি পেয়ে যাবেন। তো এটা একটু মিসইউজ হচ্ছে আর কি। আমার মনে হচ্ছে এটা যারা এখানে আসেন ওদের হাতে যদি একটা কপি ধরিয়ে দেওয়া হয়, ওদেরকে যদি বুঝাইয়ে দেওয়া হয় যে বাবা স্কুলের উপকারের জন্য আপনাকে আনা হয়েছে, যেখানে যেখানে আমাদের ত্রুটি আমরা পারতেছি না, সরকার পারতেছে, এখানে আপনি একটু হেল্প করেন, তাইলে সম্ভব। এটা হচ্ছে ম্যানেজিং কমিটির দায়িত্ব আসলে। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমরা এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শ্রদ্ধেয় রফিক সাহেবের সাথে। উনি সারপ্রাইজ ভিজিটে এসেছেন ফটিকছড়ির দাঁতমারা বিশেষ শিক্ষকদের উচ্চ বিদ্যালয়। এখানে শিক্ষকদের সাথে সুন্দর একটি সেশন তিনি কাটিয়েছেন, মোটিভেশনাল। আমরাও আজকে তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের যে অভিভাবকরা রয়েছেন তাদের প্রতি যে মেসেজটুকু তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে আপনার ছেলেকে আপনি সচেতন হয়ে আপনি যদি প্রতিদিন আপনি নজরদারিতে রাখেন, আপনি যদি তাকে বন্ধুর মতন বুঝান, আপনার ছেলে স্কুলে যে ফাঁকি দেয় সেটি যদি আপনি প্রতিদিন নজরদারিতে রাখেন, তাহলে সে দেখবেন আদর্শ একজন শিক্ষার্থী হয়ে যাবে এবং আপনাকে অনুকরণ করবে। পাশাপাশি তার যে প্রতিনিয়ত মোবাইল আসক্তি এবং তার বন্ধু যে নির্বাচন সে করে, সেই বন্ধু কারা সেটি যদি আপনি একটু সতর্ক থাকেন, ঘরে যদি মা সতর্ক থাকেন, বাইরে যদি বাবা সতর্ক থাকেন, তাহলে আপনার ছেলে কিন্তু বকে যাবে না, কিশোর গ্যাং হবে না এবং যে লেখাপড়ার যে বর্তমান যে কারিকুলাম সেটি থেকে ঝরে পড়বে না। আমরা চাইবো আপনার ছেলে এবং মেয়ে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে উঠুক, একজন আদর্শ নাগরিক গড়ে উঠুক, স্মার্ট নাগরিক গড়ে উঠুক। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।